قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك. আসসালামু আলাইকুম। বাচ্চারা, আজকের কেমিস্ট্রি পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণালী। আজকে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। তো এই অংশটা না খুব 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 ইম্পর্টেন্ট। ইদানিং এখান থেকে প্রচুর ম্যাথ আসা শুরু করছে। তো টপিকটা খুব সহজ, খুবই সহজ। তো আমরা এইখান থেকে যত ধরনের ম্যাথ আসতে পারে আমরা সকল ধরনের ম্যাথের টাইপ নিয়ে আলোচনা করে দিয়ে দিব এবং তোমরা শুধু খালি এসডব্লিউ গুলো পড়ে আনবা, ঠিক আছে? ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়লে ইনশাআল্লাহ কোনো ম্যাথে আটকাবা না আর কি, সকল ধরনের ম্যাথই পারবা। তো চলো শুরু করা যাক। বুঝছো, বর্ণালী নিয়ে আমরা এখন কথা বলি। হ্যাঁ, বর্ণালী কখন সৃষ্টি হয় বাচ্চা? মানে আমাদের এই তোমার ইন্টারমিডিয়েট আসলে বর্ণালী বলতে হাইড্রোজেনের বর্ণালীকে বোঝায়। কার বর্ণালী বাচ্চারা? হাইড্রোজেনের বর্ণালী। তোমরা অন্যান্য কোনো পরমাণুর আমরা বর্ণালী নিয়ে আলোচনা করবো না, কারণ বোর্ডের পরমাণুর মডেলে আমরা শুধু হাইড্রোজেন নিয়েই কথা বলবো, ঠিক আছে? আর তোমাদের ইন্টারমিডিয়েট শুধু হাইড্রোজেন নিয়ে আছে। তো ধরো অনেকগুলো হাইড্রোজেন পরমাণু নিলাম আমরা। কতগুলা? অনেকগুলো হাইড্রোজেন পরমাণু নিয়ে যদি আমরা সেখানে তাপ দিই, বা তাপ না, তো সেখানে যে আমরা শক্তি দিই, সেখানে আমরা শক্তি প্রদান করি, সেটা বিভিন্ন ধরনের শক্তি হতে পারে। শক্তি হিসেবে সাধারণত আমরা আলোকে ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি বাচ্চারা? আলো। তো আমরা যদি কি করি, অনেকগুলো হাইড্রোজেন পরমাণুর মধ্যে তোমার শক্তি প্রদান করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলা কি করবে? ওই শক্তিটাকে শোষণ করে এক একটা ইলেকট্রন এক এক উচ্চতায় এক এক শক্তি স্তরে উঠে যাবে। ইলেকট্রনগুলো তো নরমালি সবাই গ্রাউন্ড স্টেটে থাকে, সবাই নিম্ন শক্তি স্তরে থাকে না। তো যখন আমি সেখানে শক্তি প্রদান করব, তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো কি করবে? সে শক্তিটাকে শোষণ করে এক একটা হাইড্রোজেনের এক একটা ইলেকট্রন শক্তি শোষণ করে এক এক উচ্চতায় উঠে যাবে, কারণ সবাই সমান শক্তি শোষণ করতে পারবে না। কেউ কম শক্তি শোষণ করবে, কেউ বেশি। ফলে এক একজন এক এক উচ্চতায় বলতে এক এক শক্তি স্তরে পৌঁছে যাবে। তো আমাদের শক্তি স্তর কয়টা আছে? 7টা। তো কেউ ষষ্ঠতে, কেউ সপ্তমে, কেউ পঞ্চমে পৌঁছে যাবে। এরপর যখন আমি শক্তির উৎসটাকে সরায় নেব, তখন আবার তারা সবাই কি করবে? এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসা শুরু করবে এবং শক্তির বা বর্ণালী বিকিরণ করবে। শক্তি বিকিরণ মানে কি? বর্ণালী বিকিরণ করবে। তো এখন এখানে খেয়াল করো, সপ্তম থেকে যদি কেউ লাভ দেয়, সে যে প্রথমে ফিরে আসবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই। সে প্রথমে ফিরে আসতে পারে, দ্বিতীয়তে আসতে পারে, তৃতীয়তে আসতে পারে। তো ওই উচ্চ শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে ফিরে আসবে সেই অনুযায়ী আমাদের কিছু নামকরণ করা হয়েছে, কিছু সিরিজের নামকরণ করা হয়েছে। যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তখন সেই প্রথম শক্তি স্তরের সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। যদি ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, সেটাকে বলা হয় বামার সিরিজ। যদি তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে, প্যাস্টেন। যদি চতুর্থতে ফিরে আসে, ব্র্যাকেট। যদি পঞ্চমে ফিরে আসে, ফুন্ড। আর ষষ্ঠতে ফিরে আসলে হামফ্রিজ। অবশ্যই সপ্তমে ফিরে আসার কোনো অপশন নাই, কারণ সপ্তমটাই সর্বোচ্চ। তো আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটাকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কয়টা শক্তি স্তর গুলো? ওই যে এটা সপ্তম শক্তি স্তর না, আমরা একটু শক্তি স্তর গুলো পাশে লিখে দিই। প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয়, এটা কি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা কি হচ্ছে সপ্তম শক্তি স্তর। যদি মনে হয় সপ্তম শক্তি স্তর থেকে প্রথমে ফিরে আসে, বা সবগুলো শক্তি স্তর থেকে যদি কোথায় ফিরে আসে, প্রথমে 1 নম্বর শক্তি স্তরে, তখন সেই যে সিরিজটাকে এটা কি বলা হয়? লাইম্যান সিরিজ। কি সিরিজ বলা হয় হচ্ছে এটাকে? এই প্রথম শক্তি স্তরে যে সিরিজটা কি বলা হয়? লাইম্যান সিরিজ। যখন সবাই কোথায় ফিরে আসতেছে? প্রথমে, যেখান থেকে ফিরে আসুক, প্রথমে ফিরে আসে, সেটাকে আমরা কি বলি? লাইম্যান সিরিজ। এখানে যেরকম সবগুলো থেকে ফিরে এসেছে, এই 2 নম্বরে সবগুলো থেকে ফিরে আসতে পারে, 3 নম্বরে সবগুলো থেকে ফিরে আসতে পারে। তো এখানকার যে সিরিজটা তৈরি হবে সেটার নাম কি? লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। এটাকে কি বলা হবে? আচ্ছা, উপরেরটা বামার সিরিজ। এটা হচ্ছে প্যাস্টেন সিরিজ। এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এটা হচ্ছে এই কয়টা হয়েছে? 4টা, 5টা ফুন্ড। এটা হচ্ছে হামফ্রিজ সিরিজ। পোলাপান খেয়াল করো, লাইমেন, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। এটাকে তুমি মনে রাখতে পারো এইভাবে যে লাইলি বাবলুর প্রেমে ব্রেকআপ করেছে, হা হা হা। বুঝছো? তো এটাকে আমরা এখানে একটু শর্টকাট নোটটা লিখতে পারি। তোমরা তবে এটা ঠাডা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, লাইমেন মানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, বামার মানে হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই জন্য আমরা চাইলে তোমরা এই শর্টকাটটাকে ফলো করতে পারো। কি পাচ্ছ? লাইলি
বাবলুর প্রেমে ব্রেকআপ করেছে, বুঝছো? হাহা, এটা কে বলতেছে জানো? এটা হলো লাইলির প্রেমিক মজনু বলতেছে, বুঝছো? লাইলি আবার বাবলুর সাথে প্রেম করতো মজনুর আগে। তো লাইলিতে লাইমেন, বাবলুতে বামার, প্রেমেতে পেস্টেন, ব্র্যাকেট ব্রেকআপ থেকে ব্র্যাকেট, ফরেজতে ফুড, আর হাহা থেকে হামফ্রিজ। ঠিক আছে, তুমি চাইলে এবার মনে রাখতে পারো বা ঠাড়া মুখস্থ করে ফেলতে পারো, অবশ্যই আমি চাই ঠাড়া মুখস্থ করে ফেলো। ঠিক আছে, এখন মনারা, লাইমেন সিরিজ মানে কত শক্তি স্তর? 1 নম্বর শক্তি স্তর। বাবার মানে 2 নম্বর শক্তি স্তর, এটার জন্য মাথায় থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাকে এখানে বলতে পারে, দেখো এখানে ধরো এই যে 5 নম্বর শক্তি স্তর, এখান থেকে একটা ইলেকট্রন আফটার ইটিং ছেঁকা, যখন ইলেকট্রনটা হয়ে গেছে বেকা, তো সেখান থেকে লাভ দিয়ে করতে চাইছে আত্মহত্যা। তো সেখান থেকে লাভ দিয়ে ধরো 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসছে। কোথা থেকে? এখান থেকে একটা ইলেকট্রন আত্মহত্যা করার জন্য কোথায় ফিরে আসছে? আচ্ছা, ধরো 3 নম্বরে ফিরে আসছে। এখন সে যদি এখান থেকে লাভ দিয়ে এখানে আসে, এখান থেকে লাভ দিয়ে সে এখানে আসে, তাহলে সে একটা বর্ণালী বিকিরণ করবে না? আমাকে বলতে পারে সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত, বা বলতে পারে সেই বর্ণালীর তরঙ্গ সংখ্যা কত, বা বলতে পারে সেই বর্ণালীর শক্তি কত, বলতে পারে সেই বর্ণালীর কম্পাঙ্ক কত, অনেকগুলো জিনিস আমাকে বের করতে বলতে পারে। তো এক্ষেত্রে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে, বাচ্চারা পোলাপান, আমরা সেই সূত্রটা ইউজ করব। খেয়াল করো, নিউ বার দিয়ে বোঝায় তরঙ্গ সংখ্যা। এই নিউ বার দিয়ে কি বোঝায় মানা? এটা দিয়ে বোঝায় তরঙ্গ সংখ্যা। এটা একটু মাথায় রেখো, এটা দিয়ে কি বোঝায়? তরঙ্গ সংখ্যা। আর শুধু নিউ দ্বারা কি বোঝায়? কম্পাঙ্ক। আর ল্যামডা দ্বারা বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো কি মাথায় থাকবে? তো নিউ বার তরঙ্গ সংখ্যা সমান সমান হচ্ছে 1/λ, সমান হচ্ছে RH। RH কে বলা হয় রিডবার্গ ধ্রুবক। RH কে কি বলা হয়? রিডবার্গ ধ্রুবক। RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এখানে এই রিডবার্গ ধ্রুবক কত ছাড়া মান কত জানো? এর মানটা হচ্ছে মুখস্থ। এর মানটা কি বলছো? মুখস্থ। এর মান হচ্ছে 109, 6, 7, 8 বা 6, 7, 8 এত সেন্টিমিটার মাইনাস 1। আর এইচ এর মান 109, 6, 7, 8। ঠিক আছে, এত সেন্টিমিটার মাইনাস 1। তখন এই n1টা কি? n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর। n1 হচ্ছে কি? নিম্ন শক্তি স্তর, যেখানে ইলেকট্রনটা ফিরে আসবে, যেখানে ইলেকট্রনটা ফিরে আসবে। n1 হচ্ছে কি? নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর, বা আমরা বলতে পারি এটাকে যেখানে ইলেকট্রন ফিরে আসবে, যেখানে ইলেকট্রন ফিরে আসে। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আর n2 কি মনেরা? n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। n2 কি রে? উচ্চ শক্তি স্তর, যেখান থেকে ইলেকট্রন ফিরে আসে। n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, মনে রাখবা। n1 নিম্ন, এজন্য সেখানে 1, n2 উচ্চ, সেখানে 2, উচ্চ শক্তি স্তর। বা আমরা বলতে পারি কি, যেখান থেকে ইলেকট্রন ফিরে আসে, যেখান থেকে ইলেকট্রন ফিরে আসে। তোমরা কি সবার পরিচয় পেয়েছো বাচ্চারা? n2 হলো যেখান থেকে ইলেকট্রন ফিরে আসে। এই ক্লিয়ার বাচ্চারা, ক্লিয়ার? n1 নিম্ন শক্তি স্তর বা যেখানে ইলেকট্রন ফিরে আসে, n2 উচ্চ শক্তি স্তর যেখান থেকে ইলেকট্রন ফিরে আসে। এখন তোমাকে যখন বলছিল যে একটা ইলেকট্রন যে হামফ্রিজ থেকে লাভ দিয়ে কোথায় পড়ছিল হচ্ছে প্যাস্টেনে, বা ষষ্ঠ শক্তি স্তর থেকে কোথায় আসছিল? তৃতীয় শক্তি স্তরে। তাহলে তোমাকে এটা তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে বলে, পারবা না। ল্যামডা বের করতে হবে, বা তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলে, পারবা না। খেয়াল করো, তোমাকে যদি তরঙ্গ সংখ্যা বের করতে বলে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা লেখার প্রয়োজন নাই। তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার লিখে ফেলবা। আর যদি তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে তরঙ্গ সংখ্যাটা লেখার প্রয়োজন নাই। তুমি কি করবা? 1/λ। তো চলো আমরা এটা বের করে ফেলি। বা চলো, এখানে আমাদের n1 এর মান কত দেওয়া আছে? নিম্ন শক্তি স্তর কোনটা? 3 নাম্বার, 3। আর n2 এর মান এখানে কত দেওয়া আছে? 6, অর্থাৎ ষষ্ঠ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসছে। আর আমাদের RH এর মানটা তো মুখস্থই আছে। RH কত বাচ্চারা? 109, 6, 7, 8 সেন্টিমিটার মাইনাস 1। মাথায় রাখো, এটা কিন্তু সেন্টিমিটার মাইনাস 1। অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্য যে এককটা হবে সেটাও কি হবে? সেন্টিমিটারে। বুঝছো? আচ্ছা,
তো আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা পালা এখন। আমরা সূত্র কি জানি বাচ্চারা? 1/, আমরা জানি। আচ্ছা, এগুলাকে একটু সাইডে নিয়ে যাই। বাচ্চারা একটু সাইডে যাও তোমরা, আমরা এই পাশে লিখে ফেলি। হ্যাঁ, তো আমরা জানি, সাজানো গুছানো তোমরা করো, আমরা জানি তাও লিখে নিলাম। 1/λ ইজ ইকুয়াল টু পাচ্ছ RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই ধরো এটা 1 নাম্বারে, 3 নাম্বারে না 2 নাম্বারে ফিরে আসতেছে। আর একটু টাইনে গেছে, লম্বা বানাই দিই। এটাকে আর একটু এটাকে আমরা একটু টেনে গেছি, লম্বা বানাই দিই। হ্যাঁ, এটা ধরো কোথায় আসতেছে পাচ্ছ? দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের n2 এর মান কত, n1 এর মান কত হবে? 2। n1 এর মান কত হবে পাচ্ছ? 2। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন যে আমরা মানগুলা বসাই দেন। আর এর মান কত? 109 678। এখানে 1/n1 স্কয়ার মানে কত পাচ্ছ? 1/2 স্কয়ার মাইনাস 1/6 স্কয়ার। আমাকে পুরাটা ক্যালকুলেশন করে দেন তো দেখি 1/λ কত আসে, আমাকে বলেন তো। 1/λ কত আসে? এটা দ্রুত ক্যালকুলেশন করে ফেলেন, একজনই ক্যালকুলেটর নিয়ে বসে থাকেন। হুম, 24 37 2.88 এত সেন্টিমিটার মাইনাস 1। ঠিক আছে, এই দেখো তো এটার এককটা সেন্টিমিটার মাইনাস 1 কেন আসছে? কারণ এখানে শুধু একটা মাত্রই বস্তু আছে যার একক আছে, একটা মাত্র রাশি আছে যার একক আছে। তো এখানে যে আর এইচেরই শুধু কি আছে? একক আছে, সুতরাং এর এককটাই থাকবে। এটা কিন্তু 1/λ, বা এটা তরঙ্গ সংখ্যা বের হইছে। অবশ্য হ্যাঁ, আমরা যদি এটাকে তরঙ্গ সংখ্যা বের করতাম না, তখন আর সেন্টিমিটার ইনভার্স 1 না লিখে টি লিখতাম, যে এত টি। কারণ তরঙ্গ সংখ্যার তো আর সেন্টিমিটার একক হবে না, ওর একক কি হবে? টি। আচ্ছা, এখন যেহেতু আমরা 1/λ ইউজ করছি বা বের করছি, আমরা যেহেতু ল্যামডা বের করব, এখানে সেন্টিমিটার ইনভার্স 1 রাখলাম। আমাকে তো 1/λ বের করতে হবে নাকি ল্যামডা? তাহলে এটাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে। তো এটাকে যদি আমি উল্টাই দিই বলা পান, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? এটা কত? এটাকে 1 দিয়ে ভাগ করো, এটাকে 1 দিয়ে ভাগ করো। 4.10 ইন্টু 10 ইনভার্স 5 এত সেন্টিমিটার। খেয়াল করো, এই সেন্টিমিটার ইনভার্স 1 এখন উল্টে কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে আমি তরঙ্গ দৈর্ঘ্যটা কিসে পেয়ে গেলাম? সেন্টিমিটারে পেয়ে গেলাম। এই ম্যাথটা কি আপনারা বুঝছেন? আচ্ছা, এখন আসেন, যেহেতু আমরা ম্যাথ বুঝে গেছি, এখন আমরা প্যাচ গোছ ভাঙানো শিখে যাই। বাবু, তাহলে আমরা চলো প্যাচ গোছ ভাঙানো শিখি। আপনারা কি প্যাচ গোছ ভাঙার জন্য প্রস্তুত? এই বাচ্চারা দেখো, এখন এখান থেকে প্যাচ গোছগুলা কি আসতে পারে? 1 নাম্বার প্যাচ, তোমাকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছো না, তোমাকে বলতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্যটা ন্যানোমিটারে বের করো। তরঙ্গ দৈর্ঘ্য কিসে বের করো? ন্যানোমিটারে বের করো। দেখো এখান থেকে প্রশ্নগুলা, অনেকগুলা প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমাকে বলতে পারে তরঙ্গ দৈর্ঘ্য কিসে বের করো? তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত? ন্যানোমিটারে কত? অর্থাৎ তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, তারপর হচ্ছে বাবুন, এখানে আমাদের যে এই অঞ্চলগুলো, সরি তোমার এই যে সিরিজগুলো আছে, এখানে 3টা অঞ্চল আছে আমাদের বর্ণালীর জন্য। কয়টা অঞ্চল আছে বাচ্চো? 3টা। আমাদের আলোক রশ্মির অঞ্চল কয়টা আছে এখানে? 3টা। খেয়াল করো, এটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজের যে অঞ্চলটা, সেটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। অর্থাৎ শুধুমাত্র এই সিরিজে এসে পড়লেই আমরা সেটাকে দেখতে পাই, সেটার আলোটাকে দেখতে পাই, বা সেটার বর্ণালীটাকে আমরা দেখতে পাই। আর কোথাও আমরা সেই বর্ণালী দেখতে পাই না। তো এই জন্য এটার নাম হচ্ছে ভিজিবল রে বা দৃশ্যমান অঞ্চল। এটার নাম কি রে? দৃশ্যমান অঞ্চল, বা ইংলিশে কি বলা হয় এটাকে? ভিজিবল রে। ঠিক আছে, আচ্ছা, এই বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল তারা বলতেছি। খেয়াল করো বাচ্চু, এই যে তুমি এইটার রেঞ্জ হচ্ছে কত মনে জানো? এটার রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা, এই 380 কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে, এটা আমাদের চোখ দেখে না, এটা আমাদের চোখ দেখে না। তো আমাদের এটা এই নিচের যে রেঞ্জটা, এটাকে বলা হয় ইউভি রে। ইউভি, এটা ফুল মিনিং হচ্ছে আলট্রা ভায়োলেট রে। এটা ফুল মিনিং হচ্ছে আলট্রা ভায়োলেট রে, আর বাংলা হচ্ছে অতি, আলট্রা মানে হচ্ছে অতি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, অতি বেগুনি রশ্মি। এটা কি পাচ্ছ? ইউভি অঞ্চল বা অতি
বাইগনি রশ্মি, অতি বেগুনি রশ্মির অঞ্চল, বুঝছো পোলাপান? এটার রেঞ্জ হচ্ছে কত? 10 থেকে 380, 10 থেকে 380 ন্যানোমিটার। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা কত? 10 থেকে 380 ন্যানোমিটার। আচ্ছা, আর এই দৃশ্যমানের উপরে যেগুলো আছে, দৃশ্যমানের উপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় আইআর। কি বলা হয় এগুলোকে? আইআর। আইআর এর ফুল মিনিং হচ্ছে ইনফ্রা রেড। ইনফ্রা মিন্স নিচে বা অব, আর রেড মানে হচ্ছে লাল। অব লাল, লালকে বলা হয় লোহিত, অবলোহিত। তো এই অঞ্চলটাকে বলা হয় অবলোহিত অঞ্চল। অবলোহিত, আমি এটাকে মজা করে বলি অবহেলিত অঞ্চল, অবলোহিত অঞ্চল, বুঝছো? এটা রেঞ্জ হচ্ছে কি গ্রেটার দেন 700, গ্রেটার দেন 780। এখানে কিন্তু গ্রেটার দেন আর 780 একরকম হয়ে গেছে। তো গ্রেটার দেন কত পাচ্ছ? এটা 780 ন্যানোমিটার, অর্থাৎ 780 ন্যানোমিটারের উপরে হলে সেটা কি? ইনফ্রারেড বা আইআর। তো তোমরা অনেক সময় প্যাচ লাগাই দিতে পারো, স্যার আইআর কোনটা আর ইউভি কোনটা? ঠিক আছে, ভিজিবল রে 380 থেকে 780 মনে থাকবে, এন্ড আইআর আর ইউভি এর মধ্যে প্যাচ লাগাই দিবা। তো ইউভি তে মনে রাখবা আন্ডার ওয়্যার সবসময় নিচেই থাকে, ঠিক আছে? তো ইউ সবসময় নিচেই থাকবে, ও কখনো উপরে উঠতে পারবে না। বলো স্যার একটা কোশ্চেন করি। বলো। স্যার এই যে আমরা যে 380 থেকে 780 এর মধ্যে দেখি, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ মানে এই যে কুকুর বিড়াল কি আর একটু নিচেও দেখে নাকি? আছে হ্যাঁ, এদের তো এক একজনের দৃষ্টি, ধরো আমাদের শ্রবণ শক্তির কিন্তু একটা রেঞ্জ আছে, ঠিক আছে, 20 থেকে 20,000। তো আমাদের যেরকম শ্রবণ শক্তির একটা রেঞ্জ আছে, আমাদের দৃষ্টি শক্তির একটা রেঞ্জ আছে, এর বাইরে আমরা দেখতে পারি না আলো। তো এরকম মানে আমরা মানুষ দেখতে পারি না, বাট অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জিনিস, ঠিক আছে, ওটা ওদের আলাদা। না, এখানে ব্যাপারটা হচ্ছে অতিবেগুনি রশ্মিগুলো অনেক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট হয়, বুঝছো? যদি যারা জন্ডিস হয় আর কি, কারণ বাচ্চাদের জন্ডিস হলে তাদের ওদের আর কি যে বেগুনি রঙের যে একটা লাইট আর কি এরকম ব্যাবহারের মধ্যে রাখা হয়। ওইটা যেহেতু জন্ডিস গরম থেকে হয়, সারা গরম থাকে, ওইটা কি জন্য দেওয়া হয়? এই জিনিসটা মানে এই যে এখন মনে পড়লো এই জিনিসটা, আমি ডাক্তার জিজ্ঞাসা করবো কিন্তু মনে থাকে না কখনো। আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ বলো। আমরা পোলাপান, তাহলে এখান থেকে আমাদের প্রশ্নগুলো আর কি কি করতে পারে দেখো। প্রথমত তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা ন্যানোমিটারে বের করতে বলবে। তারপর তোমাকে বলতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি বের করছো ওর বর্ণ কি, ও তরঙ্গ দৈর্ঘ্যটি কোন বর্ণের, তরঙ্গ দৈর্ঘ্যটির বর্ণ কি, তরঙ্গ দৈর্ঘ্যটি কোন বর্ণের, বা এই যে বর্ণালীটি, বর্ণালী কোন বর্ণের, কোন বর্ণে, এটা বর্ণালী দিয়ে বলতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলতে পারে যে বর্ণালীটি কোন বর্ণের। নরমালি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলতে পারে বা বর্ণালী দিয়ে বলবে যে ওই বর্ণালীটি কোন বর্ণের বা কোন বর্ণের বর্ণালী বিকিরণ করবে। তারপরে হচ্ছে পাচ্ছ প্রশ্ন করতে পারে যে এটা কোন অঞ্চলে অন্তর্ভুক্ত। এখানে আমাদের অঞ্চল কয়টা? 3টা না? তো তোমাকে বলতে পারে এটা কোন অঞ্চলে, যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত। তিনটার মধ্যে যেকোনো একটা হবে। হ্যাঁ হ্যাঁ, কোন অঞ্চল, তোমার কাছে তারা অঞ্চল চাইতে পারে। আচ্ছা, তারপরে তারা আরো একটা জিনিস চাইতে পারে বাচ্চারা, দেখো তোমার কাছে তারা এটা চাইতে পারে যে, খেয়াল করো, এটার আমরা তো তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, এটার কম্পাঙ্ক কত চাইতে পারে, শক্তি কত চাইতে পারে, কি কি চাইতে পারে বাচ্চা? কম্পাঙ্ক কত, শক্তি কম্পাঙ্ক কত চাইতে পারে, আবার তোমার কি চাইতে পারে বাচ্চা? শক্তি বের করা চাইতে পারে, শক্তি বের করা চাইতে পারে। কিন্তু প্রশ্ন করার ধরনটা আবার ভিন্নভাবে করতে পারে। আর একটা প্রশ্ন করার ধরন কি বলতে পারে জানো? আর একটা প্রশ্ন করার এরকম ধরন বলতে পারে যে ভামা তোমার হচ্ছে বামার সিরিজের 3 নাম্বার লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত, বা লাইমেন সিরিজের 2 নাম্বার লাইন, বা প্যাস্টেন সিরিজের 1 নাম্বার লাইন। এই এই জিনিসটা আবার কি? বামার সিরিজের 3 নাম্বার লাইন বলতে কি বোঝায় জানো? বামার সিরিজের সাথে আরো, বামার সিরিজের উপরে আরো 3টা রেখা, এদিকে তাকাও, আমরা চিত্রটার দিকে তাকাই। বামার সিরিজে 3 নাম্বার লাইন, এটা বামার নাম আছো, এর উপর 3 নাম্বার রেখা, 1 2 3, অর্থাৎ বামার সিরিজে 3 নাম্বার লাইন বলতে বোঝায় এটা। তার মানে কি? ফুন্ড। বামার সিরিজে 3 নাম্বার লাইনের তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে, এর দ্বারা বোঝায় যে ফুন্ড থেকে একটা ইলেকট্রন কোথায় এসে পড়তেছে? বামার এসে পড়তেছে। তোমাকে যদি বলে যে বামার সিরিজের 2 নাম্বার লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তা বামার সিরিজ হলো এটা, এর উপর 2টা লাইন 1 2 ব্র্যাকেট, তার মানে এখানে ব্র্যাকেট থেকে একটা ইলেকট্রন কোথায় এসে পড়তেছে? বামারে। যদি আমি বলি লাইমেন সিরিজে 3 নাম্বার লাইন, তাহলে লাইমেনের উপর 3টা 1 2 3, অর্থাৎ ব্র্যাকেট থেকে একটা ইলেকট্রন কোথায় এসে পড়তেছে? লাইমে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? তো তারা আপনার কাছে এরকম ভাবে বলতে পারে যে অমুক সিরিজের তমুক লাইন। এখন অমুক সিরিজের তমুক লাইন বললে এখানে আমাদের n2টা কি হবে আর n1টা কি হবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমাকে বলতে পারে কি বাচ্চারা,
আমরা বামার সিরিজ দিয়ে করি। হ্যাঁ, বামার সিরিজের 3 নাম্বার লাইনের বা 3 নাম্বার লাইনও বলতে পারে, 3 নাম্বার রেখাও বলতে পারে, 3 নাম্বার লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার সিরিজের 3 নাম্বার লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত? আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তো এখানে বাচ্চা লোক এখানে এটা যদি বুঝে তাহলে আমরা এখানে n2 বলতে কি পাই? n2 মানে কি? n2 মানে হলো যেটা সিরিজ। আচ্ছা, আগে n1টা বলি। n1টা হলো সিরিজ। প্রথমে লিখছিলেন যেটা হ্যাঁ, n1টা হলো কি সিরিজ। তাহলে এখানে বামার সিরিজ কত? 2 নম্বর শক্তি স্তর। তাহলে n1 কত এখানে? 2। আর n2 হচ্ছে বাচ্চা সিরিজের সাথে আমাদেরকে লাইন সংখ্যাটা যোগ করতে হবে। সিরিজ যোগ লাইন সংখ্যা। 2 প্লাস সিরিজ এখানে ধরো আমরা 2 না দিয়ে 4 দিলাম, যে 4 নাম্বার লাইন বা 4 নাম্বার রেখা। এখানে লাইনও বলতে পারে বা কি বলতে পারে? রেখাও বলতে পারে। ঠিক আছে, তো সিরিজ বাচ্চা কি? সিরিজ হচ্ছে 2 আর কত? 4। তাহলে কত হচ্ছে? 6। এখানে তো বাংলা ইংলিশ মিক্সার হয়ে গেছে রে। 4 নাম্বার লাইন, তো এখানে কত? 4 6। তাহলে দেখো তো, খেয়াল করো এখানে 6 নাম্বার থেকে একটা ইলেকট্রন কোথায় এসে পড়তেছে? 2 নাম্বারে। অর্থাৎ একটু আগে আমরা যে ম্যাথটা করেছি যে 6 নাম্বার থেকে কোথায় এসে পড়তেছে? 2 নাম্বারে। এই ম্যাথটাকে তারা ওই লাইন দিয়েও বলতে পারতো। সেম ম্যাথই আসবে, শুধু কথাটা তারা কি করছে একটু, হ্যাঁ, একটু ভিন্ন করে দিয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসি আমরা বাকি কোশ্চেনগুলোর অ্যান্সারের মধ্যে। প্রথমত আসো যে আমরা কিভাবে সেন্টিমিটার থেকে কিভাবে ন্যানোমিটারে নেব, যেটা আমাদের পিছিয়ে প্রশ্ন ছিল। সেন্টিমিটার থেকে কিভাবে ন্যানোমিটার নিব, শুধু আমরা ন্যানোমিটার না, আরো আমরা কিভাবে কনভার্ট করতে পারবো সেটা সবটাই দেখে ফেলবো। বর্ণালীটা কিভাবে হয় সেটাও আমরা দেখবো, আমরা সবগুলোই দেখবো। ঠিক আছে, তো প্রথমে আসো আমরা এককের রূপান্তরটা একটু দেখে নিই। একক রূপান্তর বাচ্চা, আমাকে কি থেকে কি বের করতে হবে বাচ্চারা? সেন্টিমিটার থেকে ন্যানোমিটার। তো আমরা মিটার থেকে সবগুলো দেখে নিই। 1 মিটার সমান সমান জানি বাচ্চা কত মিলিমিটার, কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আমরা কি 100 কে 10⁻² লিখতে পারি না? এত সেন্টিমিটার। 1 মিটার সমান সমান বাচ্চা কত মিলিমিটার? 1000। 1 মিটার সমান সমান বাচ্চা কত মাইক্রোমিটার? 10⁻6 মাইক্রোমিটার। 1 মিটার সমান সমান তোমার কত ন্যানোমিটার? 10⁹ ন্যানোমিটার। 1 মিটার সমান সমান 10⁻10 অ্যাংস্ট্রম। এই এককগুলো কি আপনাদের জানা আছে? জানা না থাকলে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো থেকে আমরা উল্টা কাহিনীটা করি। দেখেন, উল্টা কাহিনী করি। পোলাপান 10⁻² সেন্টিমিটার সমান সমান কত মিটার? 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত হবে? এই 10⁻² দিয়ে এটাকে ভাগ হবে না রে? 1 ভাগ 10⁻² এত মিটার। এই 10⁻² দিয়ে যে ভাগ হইছে, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে ফরম্যাট নিয়ে যাই, তাহলে এই 2টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? 10⁻² মিটার। তার মানে আমি 1 সেন্টিমিটার সমান সমান কি বলতেছি? 10⁻² মিটার। আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে পাওয়ারটা পজিটিভ ছিল, উল্টায় দিলে পাওয়ারটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এটা কি আপনাদের মগজের মধ্যে হান্দাইছে? আচ্ছা, তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রে কি আমরা সেম কাহিনী করতে পারি না? তাহলে কি আমরা 1 মিলিমিটার সমান সমান কত বলতে পারি? 10⁻³ মিটার। উল্টে যাবে। 1 মিলিমিটার সমান সমান কি? 10⁻³। 1 মাইক্রোমিটার সমান সমান কি? 10⁻6। 1 ন্যানোমিটার সমান সমান কি? 10⁻9। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10। তাহলে 1 মাইক্রোমিটার সমান সমান কি হবে? 10⁻6 মিটার। 1 ন্যানোমিটার সমান সমান কি? 10⁻9 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান কি বাচ্চারা? 10⁻10 মিটার। এটা কি আপনাদের মগজে ঢুকছে নাকি ঢুকে নাই? আসো বাচ্চা, রুখো, যারা সবর করো, দেখাচ্ছি। এইটা কি আপনাদের মাথায় ঢুকছে? তারপরে আসেন, আমরা খেয়াল করেন তো, মিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে গেছি 10⁻² না? তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি ন্যানোমিটারে যেতে চাই, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে, দেখো তো এখানে 2 আর এখানে 3, মানে এখানে দুইটা শূন্যের পার্থক্য আছে না? বুঝছো? সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটার যাওয়ার সময় কয়টা শূন্যের পার্থক্য আছে? খেয়াল করো, এখান থেকে এখানে যাওয়ার সময় আমার কি হবে? 1 সেন্টিমিটার সমান সমান কত হবে? তোমার হচ্ছে, খেয়াল করো, আমি একটু এটা এভাবে লিখতে পারি না? আমি কি এটা বলতে পারি না বাচ্চো যে 10⁻² সেন্টিমিটার সমান সমান কি রে? 1 মিটার। আবার 1 মিটার সমান সমান কি? 10⁻³ মিলিমিটার। তাহলে 10⁻² সেন্টিমিটার সমান সমান 10⁻³ মিলিমিটার বলা যায় না? আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কি আমি বলতে পারি না যে 10⁻³ ভাগ হচ্ছে 10⁻² এত মিলিমিটার।
এখানে বাচ্চা শূন্য শূন্য কাটাকাটি কত থাকবে 10 মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান কি হবে 10 মিলিমিটার। এটা কি মাথার উপর দিয়ে গেছে। 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার সমান সমান কি 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার। বাবুল লোক তাহলে 1 হলে কি হবে এই 10 টু দি পাওয়ার 2 দিয়ে এটাকে ভাগ যাবে না রে, এন্ড ভাগ গেলে এখানে 10 টু দি পাওয়ার 3 এখানে 10 টু দি পাওয়ার 2 বাচ্চো দুইটা শূন্য আর এখানে কি তিনটা শূন্য, একটা শূন্য থাকবে না, তাহলে 10 মিলিমিটার হবে না। বাস্তবতা হচ্ছে কি, অর্থাৎ এখানে কয়টা শূন্য কমে গেছে রে দুইটা, অর্থাৎ আমি সেন্টিমিটার থেকে যেটা দিয়ে যাবো কয়টা করে শূন্য কমবে দুইটা। তাহলে খেয়াল করো তো আমি কি এটা লিখতে পারি কিনা 1 সেন্টিমিটার সমান সমান বাচ্চো 10 মিলিমিটার, 10 মিলিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান সমান তাহলে কত মাইক্রোমিটার হবে 10 টু দি পাওয়ার 4 মাইক্রোমিটার। আগে 10 টু দি পাওয়ার 6 ছিল, দূরে শূন্য কম। 1 সেন্টিমিটার সমান সমান কি হবে বাচ্চো 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। এই যে আগে 9 ছিল, দূরে শূন্য কম। 1 সেন্টিমিটার সমান সমান কি বাচ্চো 10 টু দি পাওয়ার আগে 10 ছিল, এখন কত হবে দূরে শূন্য কম 8 অ্যাংস্ট্রম। না দূরে শূন্য বেশি। এখন যদি আমি উল্টায় দিয়ে দিই বাচ্চো, উল্টায় দিই তাহলে 1 মিলিমিটার সমান সমান আমি কত লিখতে পারি 10 ইনভার্স 1 সেন্টিমিটার, যে আগেরটার মতোই উল্টা। 1 মাইক্রোমিটার সমান সমান কি হবে রে 10 ইনভার্স 4 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার সমান সমান কি হবে 10 ইনভার্স 7 সেন্টিমিটার। 1 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম সমান সমান কত বাচ্চারা 10 ইনভার্স 8 সেন্টিমিটার। এটা কি আপনাদের মগজে ঢুকছে নাকি ঢুকে নাই? এখানে এই যে হতচ্ছাড়া এটাকে একটু আমরা তোমার ইয়া করি হাইলাইট করি, এই যে হতচ্ছাড়া, হ্যাঁ এই হতচ্ছাড়া দিয়ে আমরা অনেক জায়গায় কাজে লাগাবো, বুঝছো? এর আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। খেয়াল করো 1 ন্যানোমিটার সমান সমান কত 10 ইনভার্স 7 সেন্টিমিটার। আমরা হয় এটা ইউজ করব অথবা 1 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 9, ওই 10 ইনভার্স 9 মিটারেরটা আর হলো সেন্টিমিটারটা, এটা ইউজ হয়। তো খেয়াল করো 1 ন্যানোমিটার সমান সমান কত 10 ইনভার্স 7 সেন্টিমিটার না? তোমার একটা প্রশ্ন ছিল সেটা আমার মাথায় আছে শাওনের, এখানে অ্যানসার কত আসছে 10 ইনভার্স 5 সেন্টিমিটার। আমরা যদি বাচ্চো পয়েন্টটাকে 2 গড় ডানে নিই, মনে রাখবা পয়েন্টটাকে তুমি যদি 2 গড় ডানে নাও তাহলে মাইনাস পাওয়ার বাড়ে, মাইনাস পাওয়ার কি হয় বাড়ে। তাহলে আমি এটা কিন্তু এটা লিখতে পারি, খেয়াল করে দেখো তো এটা লিখতে পারি কিনা। তাহলে 4 পয়েন্ট আমরা যদি 2 গড় ডানে নিই তাহলে 10 পয়েন্টটা এখানে নিলাম, এখানে পয়েন্ট দেওয়া যে কথা না দেওয়া একই কথা। অত ইনটু কত হবে 10 ইনভার্স 7 সেন্টিমিটার। এন্ড এই 10 ইনভার্স 7 সেন্টিমিটার মানে কি রে 10 ইনভার্স 7 সেন্টিমিটার মানে 1 ন্যানোমিটার। আর 1 তো লেখার প্রয়োজন নাই, তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, কি লিখতে পারি বাচ্চো 410 ন্যানোমিটার। তাহলে আপনারা কি সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিতে পারবেন? আচ্ছা হ্যাঁ, কিন্তু যেখানে আপনার 10 ইনভার্স 7 কিন্তু বানায় নিতে হবে, বুঝছেন? বলেন আরএস এর মান অনেক সময় 1.096 দেয়, পয়েন্ট দিয়ে করে ওটা যদি মিটারে দেওয়া থাকে, আর এস এর মান মিটারে দেওয়া থাকলে আমার অ্যানসার কিন্তু মিটারে আসবে। আর আমার অ্যানসার যদি মিটারে আসে তাহলে আমাকে 10 ইনভার্স 9 মিটার নিয়ে ন্যানোমিটার বানাইতে হবে। আপনারা কি বুঝছেন? আচ্ছা তো আমরা তো সেন্টিমিটার নিব, হ্যাঁ। আচ্ছা এই কোশ্চেনের অ্যানসার বুঝছেন? তারপরে আমরা 2 নাম্বার কোশ্চেন, আরেকটা কোশ্চেন বলছিলাম না আমাদের কোশ্চেন জানি কই লিখছি এখানে, হ্যাঁ। তো আমরা কি এই কোশ্চেনের অ্যানসার পাইছি ন্যানোমিটার কত হবে? এখন দেখি আমরা ওই যে ওই বর্ণালীটার বর্ণ কোন বর্ণের হবে, বর্ণালীটা কোন বর্ণের হবে, ঠিক আছে? তো আমরা বর্ণালীর বর্ণ ওই তরঙ্গ দৈর্ঘ্য থেকে বের করতে পারবো, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা থেকে আমরা কি বের করতে পারবো বর্ণ বের করতে পারবো। খেয়াল করো আমাদের এটার জন্য একটা রেঞ্জ মনে রাখতে হবে, হ্যাঁ। তো আমরা যদি বর্ণের রেঞ্জগুলো একটু মনে রাখি, আমরা বর্ণগুলো এখন একটু দেখি বর্ণের রেঞ্জ। আচ্ছা আমাদের মুখস্থ আছে, আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি। বেতে বেগুনি, নি আ বেনিয়া স হ ক লা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল। এটা রেঞ্জ কত পাচ্ছ? বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, সবগুলোর একক কিন্তু ন্যানোমিটারে। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা থাক এটা আমরা এখন একটু দ্রুত করে ফেলি। নীল হচ্ছে পাচ্ছ 424 থেকে 450, 424 থেকে 450।
আসমানি হচ্ছে বাচ্চা 450 থেকে 500, এটা হচ্ছে বাচ্চা 500 থেকে 575, 575 বা 570, এটা হচ্ছে 575 থেকে 590, এটা হচ্ছে 590 থেকে 647, এটা 647 থেকে 780। তো এটা একটু ঠাডা মুখস্থ রাখবা, হ্যাঁ। এত ন্যানোমিটার বাচ্চা লোক, সবগুলো একক কি রে? ন্যানোমিটার, মনে থাকবে। এটা 570 হবে, ঠিক আছে, 575 না হয়ে, আচ্ছা একটু দেখে নিও এটা পোলাপান। তাহলে এটা কি হবে রে? ন্যানোমিটার। এটা কি হবে রে? ন্যানোমিটার। একটু মিলাই নিও। হ্যাঁ আচ্ছা, এটা তোমরা ওই যে মিলাই নিও, 575 হবে নাকি 570 হবে একটু দেখে নিও, ঠিক আছে। তো আগে তো আমরা ভিডিওতে বলে দিলাম কি জানি বলতে পারছো, এই রেঞ্জটা কিন্তু মুখস্থ থাকতে হবে তোমার, এই রেঞ্জটা কি করতে হবে? মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তবে এটা 570ই হবে আমার মনে আর কি, কিছুটা 70 বানাই দিই, ঠিক আছে। 75 খুঁজে নিবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো বাচ্চারা ঠিক আছে। আচ্ছা, তো আপনারা একটু আগে যেটা পেয়েছেন 400 কত পাইছিলেন? 410 না রে? 410 কোন রেঞ্জের মধ্যে পড়ে? কোন রেঞ্জের মধ্যে পড়ে? বেগুন। তাহলে এই 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 বর্ণের বর্ণ কি? বেগুনি। কোন বর্ণের এটা? বেগুনি বর্ণের, বুঝছেন তো? আচ্ছা, তাহলে আমরা কি বর্ণের কাহিনী বুঝলাম, যে কোনটা বর্ণ বের করতে পারবেন না। তারপরে বাচ্চা প্রশ্ন ছিল হলো কোন অঞ্চলের? 410 কোন অঞ্চলের মধ্যে পড়ে? যেহেতু দৃশ্যমান বাচ্চা অবশ্যই ভিজিবল রে, 380 থেকে 780 ভিজিবল রে, কোন অঞ্চল এটা? ভিজিবল রে বা দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে, দৃশ্যমান অঞ্চল অন্তর্ভুক্ত। কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিভাবে বের করবো? আমরা এখানে আরেকটা সূত্র তোমাদেরকে দেখাই দিই, দেখো আমরা কম্পাঙ্ক নির্ণয় করার সূত্র দেখাই দিই। কম্পাঙ্ক একবার সিম্পল সূত্র, হ্যাঁ। আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম কি মনে আছে? v = f ল্যামডা, v = f ল্যামডা পড়ছিলাম কিনা? তো আগে আমরা স্বাভাবিকভাবে কোন বস্তুর বেগের ক্ষেত্রে v, বাট পরমাণু বা বর্ণালী মানে আলোর বেগের ক্ষেত্রে আমরা কি নিব? c, বেগ হচ্ছে c, আর f আগে ছিল কম্পাঙ্ক, বাট এখন আমরা ফিজিক্সে কম্পাঙ্কতে f ইউজ করব। আর এখানে f হচ্ছে পাচ্ছ নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো নিউতে কম্পাঙ্ক, ল্যামডাতে তরঙ্গ দৈর্ঘ্য, সিতে আলোর বেগ। সির বেগটা মুখস্থ, এটা কত পাচ্ছ? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ, ঠিক আছে বাচ্চারা। এখন তুমি যদি ল্যামডা জানো তাহলে কি নিউ বের করতে পারবে না? তাহলে কি হবে? নিউ সমান সমান কি হবে পাচ্ছ? c/λ। এখন তোমার যদি ল্যামডা জানা থাকে তুমি কি আরামসে তুমি যদি ল্যামডা জানা থাকে আরামসে তুমি নিউ বের করতে পারবে না? আবার এটা হচ্ছে কম্পাঙ্ক। আবার শক্তির ক্ষেত্রে পাচ্ছ, শক্তির ক্ষেত্রে E = h নিউ। এখন তুমি যদি নিউ জানো, আর h তো মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা কি পাচ্ছ? 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। তোমার যদি এটা মুখস্থ থাকে, এটা তুমি বের করে তুমি শক্তি বের করতে পারবে না। তার মানে আমাদের শক্তি বের করাও হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা টপিক আমাদেরকে বলে, হ্যাঁ, এখান থেকে সেটা হচ্ছে পাচ্ছ এই পর্যন্ত যা যা আমরা শিখলাম আলোচনার মধ্যে সবগুলা কি তোমার হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বের করা নিয়ে। এখন ধরো ওরা আমাকে তরঙ্গ দৈর্ঘ্যই দিয়ে দিছে, ওরা আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিবে, মানে ল্যামডা দিয়ে দিবে, n1 অথবা n2 যে কোনো একটা দিয়ে দিবে, আরেকটাকে বের করতে বলবে। n1 অথবা n2 যে কোনো একটা বাচ্চা, এটা তো শুধু খালি এপাশ ওপাশ করা ছাড়া কি আর কিছু? আমাকে ল্যামডা দিয়ে দিছে, হয় n1 দিয়ে দিবে না হয় n2 দিয়ে দিবে, আমাকে অন্যটা বের করতে বলবে, পারবা না। তার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিবে, যে কোনো একটা শক্তি স্তর দিয়ে দিবে, আরেকটা শক্তি স্তর বের করতে হবে, পারবা না। এটা এটা এপাশ ওপাশ করে করে বের করে ফেলবা। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, কি করবেন আমরা একটু একটা দেখাই দিই। ধরেন আপনাকে n2 বের করতে বলছে, হ্যাঁ, আপনার হচ্ছে n2 দেওয়া আছে, n2 ধরেন দেওয়া আছে 6, তারপর ল্যামডা ধরেন দেওয়া আছে হচ্ছে অবশ্য আপনি ল্যামডার মান থেকেও না অনুমান করে ফেলতে পারবেন কোনটা হবে, কারণ আমরা তো জানি রেঞ্জ কোনটা কার। বুঝছো? তোমার হচ্ছে গিয়ে যদি 380 কম হয় তাহলে অবশ্যই লাইমেন হবে, আর 380 থেকে 780 হলে বামার হবে। হ্যাঁ, 780 বেশি হলে আমরা বলতে পারবো না যেটা কোনটা হবে। তো ধরেন এখানে আপনার দেওয়া আছে হলো 890 এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ন্যানোমিটারে, তরঙ্গ দৈর্ঘ্য কিসে দেওয়া আছে? ন্যানোমিটারে, ঠিক আছে বাচ্চারা।
তরঙ্গ দৈর্ঘ্য কিছু দেওয়া আছে ন্যানোমিটার। এন্ড আপনি যদি ম্যাথ করতে যান, আপনি তো সেন্টিমিটারে মুখস্থ আছে, তাহলে এটাকে সেন্টিমিটার করে ফেলবেন। আপনি কি সেন্টিমিটার করতে জানেন না? 809 ইনটু 10 ইনভার্স 7 সেন্টিমিটার। তারপরে আপনাদের আর এর মান কত মুখস্থ না? 109 678 সেন্টিমিটার মাইনাস 1 কিন্তু। তাহলে আপনি সবই জানেন, আপনাকে বের করতে বলছে কি পাচ্ছ? আপনাকে কোন শক্তি স্তরে এসে পড়বে, কোন শক্তি স্তরে এসে পড়লে এই তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে সেটা বের করতে বলছে। এই তরঙ্গ দৈর্ঘ্য বর্ণালী নির্গত হবে, ঠিক আছে? তো আমরা ওই n1 কে বের করব। তো আমাদের সূত্র কি বাচ্চারা? 1/λ is equal to RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এইখানে আপনারা প্যাচ লাগাই দিবেন, এখানে হয়তো বা n2 বসায় এখানে n1 বসাবেন, এটা কিন্তু ভুল হবে। বাবুন লোক মনে রাখবা, n1 এর মানটা ছোট না, ছোট মান দিয়ে 1 কে ভাগ করতেছি, এখানে বড় মান দিয়ে 1 কে ভাগ করতেছি। বলো তো কোন মানটা অ্যাকচুয়ালি ছোট হবে? ছোট মান দিয়ে 1, ধরো তুমি 1 কে 4 দিয়ে ভাগ করতেছো আর 1 কে 5 দিয়ে ভাগ করতেছো, কোন মানটা ছোট হবে? এই মানটা ছোট হবে না? তাহলে অলওয়েজ এই মানটা কিন্তু ছোট হওয়া লাগবে, তার মানে n1 টা কি হওয়া লাগবে? অলওয়েজ ছোট। তাহলে এটা টোটালটা কি হবে? বড়। আর এটা বড় হলে টোটালটা কি হবে? ছোট। বুঝছেন আপনারা? তাহলে অবশ্যই প্রথমটা কি n1, পরেরটা কি n2। আর অলওয়েজ প্রথমে n1 পরে n2। তো এখানে আমরা কি করব বাচ্চা? আমাকে তো বের করতে হবে কারেরই n1 কে বের করতে হবে। তাহলে আমরা আগে এটাকে সরাই ফেলি, এটাকে সরাইলে এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 1/λ ইনটু RH সমান সমান কি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন কি এই n2 স্কয়ার কে পাশে নিয়ে আসো, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না বাচ্চা এটাকে, যে 1/n1 স্কয়ার কে এক পাশে রাখলাম আর এটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে প্লাস হয়ে যাবে না? তাহলে 1/λ RH প্লাস 1/n2 স্কয়ার। বাবুল লোক এখন কি তুমি এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বের করে পরে সেটাকে উল্টায় দিয়া n1 স্কয়ার বের করতে পারবা না? পরে আবার n1 দিয়ে রুট করে বের করতে পারবা না মানটা? আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমরা করে নিবা, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের বর্ণালী নিয়ে আলোচনা। আশা করি তোমরা বর্ণালীর আলোচনা তোমার টোটালটা বুঝছো। তোমরা কালকে বর্ণালীর শীট থেকে শীট দেওয়া আছে না সবার কাছে? বর্ণালীর সবগুলো ম্যাথ করে আসবা। শীট দিইনি? আচ্ছা, তাহলে আজকে শীট দিয়ে দিচ্ছি। বর্ণালীর সবগুলো ম্যাথ করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.